আজকে চিরসখা পর্বের শুরু থেকেই দেখা যায় কমলিনী মানসিকভাবে একদম ভেঙে পড়েছে। তার মুখে একটাই কথা, আমার মাথার ভেতরটা না এমনভাবে ঘুরছে, কথা বলতে কষ্ট হচ্ছে। এই বাক্যেই যেন প্রকাশ পেয়েছে তার ভেতরের যন্ত্রণা, ভাঙন আর হতাশা। দৃশ্য ১। কমলিনী ও চিরখার মুখোমুখি সংলাপ। চিরখা নতুন তাকে শান্তভাবে প্রশ্ন করে, শুধু একটা প্রশ্নের উত্তর দাও কমলিনী, কোন বন্ধনটা মিথ্যে? কমলিনী চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর ভাঙা কণ্ঠে বলে, আমার জীবনে যে বন্ধনগুলো এসেছিল সবই মিথ্যে। সে জানায়, দুবলায়ের বাবার সঙ্গে বন্ধনটা মিথ্যে, আর তারপর যদি কোনো বন্ধন এসে থাকে সেটাও মিথ্যে। চিরখা বিস্মিত হয়ে বলে, তুমি এত সহজেই কথাগুলো বলছো? তোমার গলায় কিন্তু দ্বিধা নেই। কমলিনী নিঃসংকোচে জবাব দেয়, বন্ধন ছিল না, বন্ধনটা মিথ্যেই ছিল। তার কণ্ঠে কোনো অভিমান নেই, শুধু ক্লান্ত সত্য। দৃশ্য ২। ভালোবাসা থেকে দায়িত্বের রূপান্তর। কমলিনীর কথায় ফুটে ওঠে তার উপলব্ধি। যদি কিছু থেকে থাকে তাহলে সেটাই ছিল দায়িত্ববোধ, ভালোবাসা নয়। চিরখা হতাশভাবে বলে, তুমি নিশ্চিত? কমলিনী বলে, এ নিয়ে তর্কের কোনো অবকাশ নেই। চিরখা তবু হাসি মুখে বলে, তুমি যখন বলছো তখন তা সত্যি হতে বাধ্য। তার চোখে বেদনার ছাপ, কিন্তু মুখে শান্ত স্বীকারোক্তি। দৃশ্য ৩। নীরবতার পর বিদায়। চিরখা বলে, তোমার সঙ্গে কথা বলতে আর ভালো লাগে না, তাই না? কমলিনী হালকা মাথা নাড়ে। সত্যি বলতে কি, আর কারো সঙ্গেই কথা বলতে ভালো লাগে না। চিরখা উঠে দাঁড়ায়। তোমায় আর বিরক্ত করব না, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে, ঈশ্বর তোমার সঙ্গে আছেন। বেরিয়ে যাবার আগে আবার থেমে বলে, কমলি, তুমি কিন্তু কিছুই হারাওনি। কমলিনী শান্ত গলায় বলে, কে বলেছে আমি হারানোকে ভয় পাই? আমি হারানোকে ভয় পাই না। যা থাকার নয় তা থাকেনি, এটা তো ভয়ের নয়। চিরখা জবাব দেয়, যা থাকার তা তোমারই আছে, যা হারাবার নয়, হাজার চেষ্টা করলেও তুমি হারাতে পারবে না। দুজনের মধ্যে এই নীরব ভালোবাসা, অদৃশ্য বন্ধনটাই আজকের পর্বের কেন্দ্রবিন্দু। দৃশ্য ৪। গানের মাধ্যমে মানসিক রূপান্তর। এরপর বাজতে থাকে নরম ব্যাকগ্রাউন্ড মিউজিক ও গানের লাইন। আমার আমি হারিয়ে যাক তোমারই মাঝে, আমার আমির সকল প্রাণ সাজুক সকাল সাজে। এই গানে যেন বোঝানো হয় কমলিনী নিজের আমিকে ছেড়ে দিতে চায়। সে সব অভিমান, সব কষ্ট, সব দুঃখ মুছে এক নতুন ভোরে নিজেকে বিলিয়ে দিতে চায়। দৃশ্য ৫। হাসপাতালের বাইরে উত্তেজনা। দৃশ্য বদলে যায়। চিরখা, নতুন দা ও বাকিদের মধ্যে তর্ক শুরু হয়। নতুন দাকে সবাই বাধা দিচ্ছে, কারণ সবাই মনে করে সে অতিরিক্ত হস্তক্ষেপ করছে। মিঠি ক্ষুব্ধ হয়ে বলে, আমাদের কষ্টের সময় নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে নতুন কাকু? নতুন শান্তভাবে জবাব দেয়, কিছু ক্ষেত্রে নিজের অধিকার নিজেকেই আদায় করে নিতে হয়। কিন্তু মিঠি ও বাকিরা স্পষ্ট জানিয়ে দেয়, তোমার দায়িত্ব শেষ, আমাদের মা এখন আমাদের মতো করেই থাকবে। নতুন থেমে যায়, তারপর বলে, যতদিন বেঁচে থাকবি দায়িত্ব পালন করতে হবে, সেটাই নিয়ম। এই সংলাপে প্রকাশ পায় নতুনের দ্বন্দ্বময় নীতি ও কষ্টের দায়বোধ। দ্বিতীয় দৃশ্য ৬। পারিবারিক বিরোধ চরমে। ঝর্তা ও বাকিরা নতুনকে বোঝানোর চেষ্টা করে, তুমি শুধু শুধু ব্যাপারটাকে অনেক দূর টেনে নিচ্ছ। কিন্তু নতুন দৃঢ়ভাবে বলে, কমলিনী যদি না যায় তাহলে আমি আসব না, কিন্তু হাসপাতালের প্রিমাইসে আমি থাকব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। তার কণ্ঠে দৃঢ়তা, কিন্তু চোখে অসহায়তা। এদিকে পার্বতী বলে, সবাইকে খুশি করতে গেলে কখনো কেউ খুশি থাকে না। এই সংলাপেই ফুটে ওঠে আজকের পর্বের মূল দর্শন। ভালোবাসা মানে ছেড়ে দেওয়া, না দায়িত্বে বেঁধে রাখা? ভাঙা মেয়ের নিরাপত্তার একমাত্র আশ্রয় তার বাবার কোলে। সপ্তম দৃশ্য। কমলিনী ও
তার বাবার আবেগঘন মুহূর্ত। পরের দৃশ্যে আমরা দেখি কমলিনী হাসপাতালের কক্ষে বাবার সঙ্গে কথা বলছে। চোখে জল, কিন্তু মুখে মৃদু হাসি। কমলিনী বলে, বাবা, তুমি তো কাঁদছ? বাবা বলে, আনন্দে কাঁদছি মা, আনন্দেও তো চোখে জল আসে। কমলিনী জিজ্ঞেস করে, বাবা, আমাকে অন্য কোথাও পাঠাবে না তো? বাবা বলে, না মা, তোকে আমার কাছেই রাখব, কোত্থাও যাবি না। পরবর্তী দৃশ্য, নতুন প্রতিজ্ঞা ও মুক্তি। শেষ দৃশ্যে পরিবারের সবাই একসঙ্গে বসে, নতুন চুপচাপ চলে যেতে উদ্যত, কিন্তু পেছন থেকে কণ্ঠ ভেসে আসে, আর নয়, অনেক হয়েছে, এবার আমাদের মুক্তি দাও। ব্যাকগ্রাউন্ডে বাজে গান, ছিল শখ। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। দেখা যায় সবাই নিজ নিজ অবস্থানে নীরব, কিন্তু সেই নীরবতার মাঝেই শুরু হচ্ছে এক নতুন অধ্যায়, মুক্তি, সম্মান ও নতুন জীবন। আজকের চিরসখ্যা পর্বে আমরা দেখলাম যেখানে ভালোবাসা বদলে গেল দায়িত্বে, অভিমান বদলে গেল ক্ষমায়, আর বিচ্ছেদ বদলে গেল মুক্তিতে। তোমার কি মনে হয় বন্ধুরা, কমলিনী কি সত্যিই মুক্তি পেল, না সে কেবল একটা নতুন একাকিত্বে ঢুকে গেল? অষ্টম দৃশ্য, হাসপাতালের করিডোরে নতুনের একাকিত্ব। রাত গভীর, হাসপাতালের করিডোরে একা বসে আছে নতুন। চারপাশে সাদা আলো, নিস্তব্ধতা আর দূরের কোনো মেশিনের শব্দ। তার মুখে কেবল একটাই প্রশ্ন ঘুরছে, আমি কি ভুল করলাম, নাকি সবাই ভুল বুঝল? সে নিজের ফোনে পুরনো ছবি দেখে, যেখানে কমলিনী হাসছে, পাশে দুবলায় আর বাকি পরিবার। ছবির দিকে তাকিয়ে নতুনের চোখ ভিজে যায়। মনে মনে সে বলে, কমলিনী, তুমি বলেছিলে বন্ধন মিথ্যে, কিন্তু আমি জানি কিছু বন্ধন থাকে না বললেই থাকে না। নতুনের চোখে অশ্রু, কিন্তু ভেতরে দৃঢ়তা জমছে। সে জানে এখনও একটা দায়িত্ব আছে যা তাকে পালন করতেই হবে। নবম দৃশ্য, কুর্চির সন্দেহ ও মুখোমুখি সংঘাত। হাসপাতালের একপাশে কুর্চি পার্বতীর সঙ্গে কথা বলছে। কুর্চির চোখে রাগ, ঠোঁটে ব্যঙ্গ। কমলিনীর শারীরিক অবস্থা যেভাবে খারাপ হলো, তার জন্য দায়ী একমাত্র স্বতন্ত্র। ওই চাপ দিয়েছিল সবদিকে। পার্বতী বিস্মিত হয়ে বলে, স্বতন্ত্র? কিন্তু ও তো পরিবারের জন্যই কাজ করছিল। কুর্চি ঠান্ডা গলায় বলে, কাজের আড়ালে অনেক স্বার্থ থাকে পার্বতী। ওর জন্যই কমলিনী মানসিকভাবে এত চাপে পড়েছিল। সব দিক থেকে প্রেসার, লজ্জা, অপমান এসব সামলাতে পারেনি ও। এই কথাগুলোর পর মুহূর্তেই বাতাস ভারী হয়ে যায়। পার্বতী চুপ করে যায়, মনে মনে ভাবে, এতদিন আমরা সবাই দোষ দিচ্ছিলাম নতুনকে, কিন্তু আসল দায়ী যদি স্বতন্ত্রই হয়। স্বতন্ত্রের আগমন ও মুখোমুখি বিচার। পরের দৃশ্যে দেখা যায় স্বতন্ত্র হাসপাতালের গেটে দাঁড়িয়ে, মুখে অনুশোচনার ছাপ, চোখে অপরাধবোধ। সে কুর্চির সামনে এসে বলে, তুমি আমাকে দোষ দিচ্ছ কুর্চি? তুমি জানো না আমি কি পরিস্থিতিতে ছিলাম? কুর্চি রাগে বলে, তুমি না থাকলে কমলিনী এতটা ভেঙে পড়তো না। তুমি বুঝতে পারোনি প্রতিটা চাপ, প্রতিটা কথার ওর শরীরটা কতটা দুর্বল হয়ে যাচ্ছিল। স্বতন্ত্র চুপ, শুধু নিচে তাকিয়ে ফিসফিস করে বলে, আমিও ওকে ভালোবাসতাম, আমার নিজের মতো করে। এই সংলাপের পর সবাই স্তব্ধ। পার্বতী, নতুন, এমনকি হাসপাতালের নার্স পর্যন্ত নীরব। কমলিনীর জ্ঞান ফিরে আসা। হাসপাতালের বিছানায় শুয়ে আছে কমলিনী। ডাক্তার বলে ওর জ্ঞান ফিরছে। নতুন ছুটে আসে, পার্বতীও পেছনে দাঁড়িয়ে। কমলিনী চোখ খুলে ধীরে বলে, সবাইকে দেখছি, কেউ কারোর চোখে তাকাচ্ছে না কেন? ডাক্তার বলে, আপনি এখন কথা বলবেন না, বিশ্রাম নিন। কিন্তু কমলিনী শান্ত গলায় বলে, না ডাক্তার, আমি কিছু বলতে চাই। সে সোজা হয়ে বসে নতুনের দিকে তাকিয়ে বলে, তুমি তো বলেছিলে কিছু হারাবে না,
কিন্তু আজ আমি দেখছি আমি আমার নিজের উপর থেকে বিশ্বাসটাই হারিয়ে ফেলেছি। নতুন কিছু বলতে যায়, কিন্তু কমলিনী থামিয়ে দেয়। তুমি দায়িত্ব পালন করেছ, ভালোবেসেছ, কিন্তু আমি কখনো পারিনি এই ভালোবাসার ভার বইতে। আমার শরীর ভেঙেছে, মন ক্লান্ত হয়েছে। পার্বতী এগিয়ে এসে বলে, দিদি, আমি তোমার দোষী নই, তাই না? কমলিনী হাসে, বলে, না পার্বতী, দোষ কারণ নয়। জীবন যখন বাঁক নেয়, সেই বাঁকেই কেউ না কেউ পড়ে যায়। তুমি পড়নি, আমিই পড়েছি। এই সংলাপেই যেন এক মায়ের মতো ক্ষমা, এক বন্ধুর মতো মুক্তি। নতুনের আত্মসমর্পণ। নতুন শান্ত গলায় বলে, তুমি যা বলছো ঠিক কমলি, কিন্তু একটা কথা বলি, আমি যতদিন বাঁচব তোমার প্রতি দায়িত্ব পালন করব। ভালোবাসা না হোক, দায়িত্বটুকু তো আমার আছে। কমলিনী হালকা হাসে, বলে, এই তো নতুনের আসল রূপ, দায়িত্ব আর ভালোবাসার মাঝের সেই সীমারেখা। পরিবারের মিলন ও পরবর্তী সিদ্ধান্ত। ডাক্তার এসে বলেন, রোগীর অবস্থা এখন স্থিতিশীল, তবে মানসিক শান্তি না পেলে ফের ভেঙে পড়তে পারেন। এই শুনে কুর্চি, পার্বতী, নতুন সবাই চুপ হয়ে যায়। সবাই বুঝতে পারে এবার একে অপরকে দোষ দেওয়া নয়, একসাথে থাকার সময় এসেছে। নতুন বলে, আমরা সবাই ভুল করেছি, এবার থেকে কেউ কাউকে বোঝাতে নয়, বোঝার চেষ্টা করব। সবাই মাথা নাড়ে। ব্যাকগ্রাউন্ডে বাজে ধীর সঙ্গীত। হারিয়ে গিয়ে খুঁজে পেতে চাই, এই জীবনটা আবার সাজাতে চাই। পর্বের শেষ, আত্মমুক্তি। শেষ দৃশ্যে দেখা যায় হাসপাতালের জানালায় আলো পড়ছে কমলিনীর মুখে। সে বাইরে তাকিয়ে বলে, আজ যেন মনে হচ্ছে আমার ভেতরের ভারটা একটু হালকা হলো। নতুন বাইরে দাঁড়িয়ে শুধু হাসে, চোখে জল, কিন্তু মন শান্ত। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়, আর ভেসে আসে শেষ সংলাপ, যা থাকার নয় তা থাকেনি, কিন্তু যা হারাবার নয় তা আমি হারাতে দিইনি। দৃশ্য ১৬। হাসপাতালের পর বাড়ি ফেরার প্রস্তুতি। কয়েক দিন কেটে গেছে। কোমলিনীর শারীরিক অবস্থা অনেকটা ভালো। ডাক্তার ছাড়পত্র দিয়েছেন, তবে পরামর্শ দিয়েছেন ওকে মানসিক শান্তিতে রাখবেন, কোনো তর্ক বিতর্ক নয়। নতুন খুব যত্ন নিয়ে কোমলিনীকে হুইলচেয়ারে বসিয়ে বাইরে নিয়ে আসে। পার্বতী সামনে ব্যাগ গুছিয়ে রাখছে, আর কুর্চি চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে, যেন কিছু ভাবছে। নতুন বলে, চলো বাড়িতে ফিরি সবাই মিলে, অনেক দিন পর আমাদের একসাথে থাকার দরকার। সবাই মাথা নাড়ে, কিন্তু কারো মুখে হাসি নেই। সবাই জানে সামনে যে দিনগুলো আসছে সেখানে সম্পর্কের পরীক্ষা অপেক্ষা করছে। দৃশ্য ১৭। বাড়িতে ফিরে পুরনো স্মৃতি। বাড়ির দরজায় পা রাখতেই কোমলিনীর চোখে জল আসে। দেয়ালে ঝুলছে তার আর নতুনের বিয়ের ছবি। সে ধীরে বলে, এই ছবিটা এখনো এত কিছু মনে করিয়ে দেয়। নতুন পাশে দাঁড়িয়ে বলে, ভালো আর খারাপ দুটাই মনে করিয়ে দেয়, তাই না? কোমলিনী হেসে বলে, হ্যাঁ, কিন্তু এবার আমি চাই না অতীত আমাকে টেনে ধরুক। তার গলায় দৃঢ়তা, কিন্তু চোখে এখনো অজানা ভয়। দৃশ্য ১৮। কুর্চির অপরাধ বোধ ও স্বীকারোক্তি। রাত, সবাই ঘুমিয়ে গেছে। কুর্চি একা বসে পুরনো কিছু কাগজ দেখছে, যেগুলো স্বতন্ত্র কোমলিনীর চিকিৎসা খরচের সময় ব্যবহার করেছিল। হঠাৎ কুর্চির চোখে পড়ে একটা রসিদ, যেখানে দেখা যায় কোমলিনীর নামে একটা লোন নেওয়া হয়েছিল স্বতন্ত্রের স্বাক্ষর ছাড়া, কিন্তু কুর্চির মাধ্যমে। কুর্চির মুখ ফ্যাকাশে। সে ফিসফিস করে বলে, তাহলে দোষ শুধু স্বতন্ত্রের নয়, আমিও জড়িত ছিলাম। সেই মুহূর্তে দরজায় দাঁড়িয়ে আছে পার্বতী। সে সব শুনে ফেলে। পার্বতী শান্ত গলায় বলে, কুর্চি, এখনই সত্যিটা সবাইকে বলো, না হলে এই পরিবার আর কখনো মুক্তি পাবে না। দৃশ্য ১৯। সকালের মুখে মুখে সত্য প্রকাশ। সকালের পরের দিন সবাই ডাইনিং টেবিলে বসেছে। কোমলিনী, নতুন, স্বতন্ত্র, পার্বতী ও কুর্চি। হঠাৎ কুর্চি গম্ভীর গলায় বলে, আমি একটা ভুল করেছি। স্বতন্ত্রের নামে মিথ্যে দোষ চাপিয়েছিলাম। কোমলিনীর লোনের কাগজে আমি নিজের স্বাক্ষর দিয়েছিলাম। সবাই চমকে ওঠে।
নতুন অবিশ্বাসের চোখে তাকায়। তুমি কেন? কুর্চি কাঁদতে কাঁদতে বলে, আমি ভেবেছিলাম তোমরা সবাই কোমলিনীকে নিয়ে অতিরিক্ত ভাবছ। আমি চেয়েছিলাম একটু শাস্তি দিতে, কিন্তু ওর জীবনটাই প্রায় চলে যাচ্ছিল। ঘর নিস্তব্ধ হয়ে যায়। কোমলিনীর চোখে জল, কিন্তু সে এগিয়ে এসে কুর্চির হাত ধরে বলে, তুই দোষ করেছিস, কিন্তু সাহস দেখিয়েছিস স্বীকার করার। এইটুকু তোর মুক্তি। দৃশ্য 20। নতুন ও স্বাতন্ত্র্যের মুখোমুখি মুহূর্ত। সবাই ঘরে চলে গেলে নতুন ও স্বাতন্ত্র্য একা বসে। নতুন বলে, তুই জানিস, আমি তোকে ঘৃণা করিনি, আমি শুধু ভুল বুঝেছিলাম। স্বাতন্ত্র্য চুপ করে বলে, ভুল বোঝাবুঝি আমাদের সব কিছু নষ্ট করে দিল নতুন। তাদের মধ্যে একটা দীর্ঘ নীরবতা। তারপর নতুন বলে, চল, যা হারিয়েছি তা ফেরত পাওয়া না যাক, কিন্তু নিজেদের মনটা ঠিক করি। দুইজন একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসে, যেন বহুদিনের দূরত্ব আজ একটু কমে গেল। দৃশ্য 21। কোমলিনীর চিঠি। রাতে কোমলিনী একা বসে একটা চিঠি লিখছে। পেছনে বাজছে হালকা পিয়ানো মিউজিক। চিঠিতে লেখা, প্রিয় নতুন, আমি জানি আমাদের সম্পর্ক এখন এক নতুন পর্যায়ে। আমি কেবল চাই তুমি নিজেকে দোষ দিও না। জীবন আমাকে অনেক শিখিয়েছে। ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, কখনো কখনো ছেড়ে দেওয়াও ভালোবাসা। সে চিঠিটা টেবিলে রেখে জানালার বাইরে তাকায়। চাঁদের আলো তার মুখে পড়ছে, যেন শান্তি নেমে এসেছে। দৃশ্য 22। নতুন সকাল, নতুন সিদ্ধান্ত। পরের সকালে সবাই উঠছে নতুনভাবে। কুর্চি সকালে চা বানাচ্ছে, পার্বতী হাসি মুখে সাহায্য করছে, স্বাতন্ত্র্য খুব সংবাদপত্র পড়ছে। কোমলিনী ধীরে ধীরে বারান্দায় আসে আর বলে, আজ অনেক দিন পর মনে হচ্ছে এই বাড়িটা আবার বেঁচে উঠেছে। নতুন হেসে বলে, হ্যাঁ, কারণ আজ কেউ কাউকে দোষ দিচ্ছে না। কোমলিনী বলে, ঠিক তাই, আজ আমরা সবাই একে অপরকে বুঝতে শিখেছি। শেষ দৃশ্যে সম্পর্কের পুনর্জন্ম। শেষ দৃশ্যে দেখা যায় সবাই একসাথে সকালের নাস্তা খাচ্ছে। কোমলিনীর মুখে হালকা হাসি, নতুনের চোখে তৃপ্তি। ব্যাকগ্রাউন্ডে নারেশন ভেসে আসে, যেখানে দোষ খুঁজে ভালোবাসা হারিয়ে যায়, সেখানে ক্ষমাই ফিরিয়ে আনে বন্ধনের আলো। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়, আর স্ক্রিনে ভেসে ওঠে লেখা। কমেন্টে জানিয়ে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের এপিসোডের আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।